এক্স্যাক্টলি নেইমার যে নাই এটাই ঠিক হয়েছে। তো গত বছর নেইমার ব্রাজিলের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ইনজুরির শিকার হয়েছে। গত বছর আমরা জানি যে উরুগুয়ের সাথে একটা ম্যাচ খেলতে গিয়ে নেইমার হাঁটুর ইনজুরিতে পড়ছে। এই ইনজুরিতে পড়ার কারণে আসলে তখন থেকেই নেইমার ফুটবলের বাইরে। তারপরেও সমর্থকদের মনে একটা আশা ছিল যে এক্স্যাক্টলি যদি কোচ আসলে নেইমারকে সুযোগ দেয় বা একটা রিস্ক নেয়, তাহলে রিস্ক নিয়ে যদি এটা স্কোয়াড ঘোষণা করে ব্রাজিলের, তাহলে বেটার হয়। কিন্তু আসলে কোচ এই কাজটা করেনি। ব্রাজিলের নতুন কোচ ডরিবল জুনিয়র আসলে তার 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে। এই 23 সদস্যের স্কোয়াডে নেইমার ছাড়াও আসলে অনেকগুলা চমক আছে। এই চমকগুলো আসলে প্লেয়ার ইনক্লুশন এবং এক্সক্লুশনের মধ্যে চমক আছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আয়রন নিশাদ। প্রথমেই যদি আমরা এই ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডটা দেখতে পারি, ডরিবল জুনিয়র আসলে রিসেন্টলি ব্রাজিলের নতুন কোচ হয়ে গেছে। ব্রাজিলের পর থেকেই মেইনলি ফর্ম নাই এবং ওয়ার্ল্ড কাপেও তাদের একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। তারপর গত বছর কোপা আমেরিকা তারা ফাইনাল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরেছে নিজেদের মাঠে। এরপরে এইবার বিশ্বকাপের বাছাই পর্বে তাদের অবস্থা খুবই খারাপ। কোপা আমেরিকার বাছাই পর্বে 6 নম্বর পজিশনে আছে। তো সব মিলে ব্রাজিলের দলের যে টালমাটাল অবস্থা, সেখান থেকে নতুন কোচ ডরিবল জুনিয়র আসার পর কিছুটা স্বস্তি জেগেছে। ডরিবলের আন্ডারে আসলে লাস্ট দুইটা ম্যাচ ইংল্যান্ডের সাথে এবং স্পেনের সাথে, এই দুটো ম্যাচের পারফরমেন্স নিয়ে সমর্থকরা আসলে আমরা আশা করছি যে কোপা আমেরিকায় ব্রাজিল ভালো কিছু করবে এবং সেই অনুযায়ী 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখানে অনেক ইনক্লুশন এক্সক্লুশন আছে, সেটা নিয়ে আমরা যদি কথা বলতে চাই। যদি আমরা প্রথমে বেস্ট 11 নিয়ে কথা বলি, ব্রাজিলের আসলে সব পজিশনের জন্য অসংখ্য প্লেয়ার আছে, তাদের ব্যাকআপ প্লেয়ারটা অনেক বেশি। তো আমরা যদি প্রথমেই যদি গোলকিপার নিয়ে কথা বলতে চাই, প্রথমে দেখতে পারবো এলিসন, এডারসন। এই দুইজন দীর্ঘ 1 দশক থেকে তারা আসলে গোলকিপিং করে যাচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা জানি যে এডারসনের চোখে একটা সমস্যা দেখা গিয়েছে। এবার আমরা যদি দেখি যে তাদের হচ্ছে ডিফেন্স লাইন, সেন্ট্রাল ডিফেন্স যদি দেখি, সেন্ট্রাল ডিফেন্সে সবসময় মার্কিনিয়াস থাকে, যিনি কিনা থিয়াগো সিলভার সাথে দীর্ঘদিন ডিফেন্স লাইনটা সামলাছে। তো এইবার মার্কিনিয়াসের সাথে হয়তো বা গ্যাব্রিয়েলকে আমরা দেখতে পারবো বেস্ট 11-এর। তারপর আমরা যদি আরো যদি দেখি, আমরা দেখি রিয়াল মাদ্রিদের হচ্ছে মিলিটাও যদি, যেহেতু তার একটা সামান্য ইনজুরি সমস্যা আছে, তবুও সে আসলে ইনজুরি কাটিয়ে উঠতে পারে। রাইট ব্যাকে যদি আমরা আসি, রাইট ব্যাকে আমরা দেখতে পারবো ইয়াং কুটু আছে, যে আসলে ভালো ফর্মে আছে। এরপরে অভিজ্ঞ দানিলো থাকা সত্ত্বেও হয়তো বা ইয়াং কুটুকেই প্রথম একাদশে রাখা হবে। তারপর যদি লেফট ব্যাকের দিকে যাই, লেফট ব্যাকে আমরা দেখবো আরেনো, তারপর হচ্ছে ওয়েল্যান্ড, এরা আছে, ব্যাকআপ পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ আছে। এরপর যদি আমরা মিডফিল্ডে আসি, মিডফিল্ডে আসলে প্রথমেই ব্রুনো গিমিরাসকে দেখতে হয়, কারণ সে আসলে নিউক্যাসলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যে দুর্দান্ত ফর্মে আছে এবং মোটামুটি সে জাতীয় দলে নিয়মিত মুখ, তো তাকে রাখতেই হবে। এরপর যদি আমরা মিডফিল্ডার হিসাবে ডগলাস লুইসকে দেখতে পারি, অ্যাস্টন ভিলার প্লেয়ার, সে তো ফর্মে আছে। আর যদি নাম্বার 10 পজিশনে ব্রাজিলের নেইমারহীন অবস্থায় সচরাচর লুকাস পাকেতা খেলে এবং লুকাস পাকেতাকেই সম্ভাব্য বেস্ট 11-এ রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো লুকাস পাকেতার কাজটা অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট কাজ। আর এরপর ফাইনালে যদি আমরা ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলি, ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে কখনো প্লেয়ারের কমতি ছিল না এবং ব্রাজিলের ফরওয়ার্ড লাইন অল টাইম সমৃদ্ধ ছিল। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে যদি প্রথমেই আমরা বলি লেফট উইংয়ে কে খেলবে, লেফট উইংয়ে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র খেলবে, যে দুর্দান্ত ফর্মে আছে, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছে। এরপর আমরা যদি রাইট উইং এর কথায় আসি, রাইট উইং এর কথা আসলেই আমরা প্রথমেই আমাদের চোখে পড়বে হচ্ছে ভিনিসিয়াসের ক্লাব সতীর্থ রদ্রিগোর কথা। কিন্তু এক্স্যাক্টলি এখানে রদ্রিগোকে না খেলানোর সম্ভাবনা বেশি, কারণ রদ্রিগো চেয়ে রাফিনহা, বার্সার খেলে রাফিনহা, সে আসলে অভিজ্ঞতার দিক থেকে বেটার, তাকে হয়তো বা কোচ খেলাইতে পারে এখানে। এরপর যদি আমরা আসি নাম্বার 9 পজিশন বা অ্যাটাকের যে মেইন ফর্মুলা, যেখান থেকে মেইন অ্যাটাকটা হয়, এইখানে যদি আসি, এইখানে দেখতে পারবো ব্রাজিলের এখনকার এক উদীয়মান প্লেয়ার, 17 বছর বয়সী প্লেয়ার এনরিক, তাকে তারা সুযোগ দিবে এবং তাকে বলা হচ্ছে ব্রাজিলের নতুন রোমারিও। এবং সে যে অবিশ্বাস্য ফর্মে আছে ক্লাবের হয়ে এবং আলটিমেটলি সে ন্যাশনাল টিমের অভিষেক থেকে যে পরিমাণ দুর্দান্ত ফর্মে আছে, অবশ্যই তাকে বেস্ট 11-এ রাখা হবে। এরপরে এখন যদি আমরা এক্সক্লুশনের কথা বলি, এক্সক্লুশনে যে আমরা দেখবো সবচেয়ে বড় এক্সক্লুশনটা হচ্ছে এইখানে ক্যাসিমেরোকে আসলে কোচ রাখেনি, কারণ এরপর রিচার্লিসন নাম্বার 9-এ খেলতো দীর্ঘদিন থেকে। 2022 বিশ্বকাপের মেইন ফরওয়ার্ড হিসাবে সে ছিল, দুর্দান্ত খেলেছেও সেখানে, তো তাকেও রাখা হয়নি।
তো আসলে কোচ আসলে পুরা ইয়াংদের উপর ডিপেন্ড করতে চাচ্ছে, ইয়াংদেরকে আসলে কোচের সাথে যায়, কোচের ফরমেশনের সাথে যায় বা কোচের মনোভাবের সাথে যায়, এরকম প্লেয়ারদেরকে রাখা হয়েছে। এই একাদশ নিয়ে আসলে এই এই 23 সদস্যের স্কোয়াড নিয়ে আসলে ব্রাজিল ভালো কিছুই করবে এবং বেস্ট 11টা আসলে এইরকমই হবে বলে মনে করছি। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা কি মনে করেন যে বেস্ট 11-এ এরাই থাকবে কিনা বা এর বাইরে কেউ থাকতে পারে কিনা, আপনার কমেন্ট বক্সে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।